কারজন খালেদ, জামায়াত শিবিরের যে হরতালগুলো থাকে এবং এর আগে যেসব হরতাল ছিল, তো হরতালগুলো আসলে অনেকটা নগরবাসীর কাছে আতঙ্কের একটা বার্তা বয়ে নিয়ে আসে। এর আগের হরতালগুলো তো দেখা গেছে যে হরতাল ঘোষণার সাথে সাথেই এক ধরনের ককটেল বিস্ফোরণ বা গাড়ি পোড়ানোর একটা সংস্কৃতি ছিল, কিন্তু আজকের হরতালকে ঘিরে কিন্তু সেরকম কিছু ছিল না। গতকালকেও তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না, বা আজকে সারাদিনই আমরা এবং সহকর্মীরা যারা মাঠে ছিলাম সেরকম কিন্তু হরতালের সমর্থনে মিছিল, পিকেটিং বা কোনো ধরনের যে ধরনের তৎপরতা তারা এর আগের হরতালগুলোতে চালিয়েছিল সেরকম কিছু লক্ষ্য করি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি রাজধানীর প্রায় মানে এই পর্যন্ত তারা 6টি জায়গায় ঝটিকা মিছিল করতে পেরেছে এবং খুব অল্প সংখ্যক মিছিলে লোকজন ছিল, এবং পুলিশ বলছে তারা বেশিরভাগই শিবির কর্মী। একটি মিছিলে 15 থেকে 20 জনের বেশি লোকজন তারা জমায়েত করতে পারে না। পুলিশের উপস্থিতি বা পুলিশের ধাওয়া খেয়ে কিন্তু তারা চলে গেছে। ফলে প্রভাবটা, এবং এর আগের হরতালগুলোতে দেখা গেছে যে গণপরিবহন যেগুলো চলতো সেগুলো তো আসলে। মাসুদ কারজন, আমি একটি জিনিস জানতে চাইবো যে আপনি যেই কথা বলছিলেন যে জামায়াত শিবিরের নিয়ে অনেক আতঙ্ক থাকে, আমরা এটাও দেখেছি যে নিরাপত্তা বাহিনীরও ব্যাপক প্রস্তুতি থাকে। আজকে আমরা দেখলাম নিরাপত্তা বাহিনীকেও সেরকম চোখে পড়ছে না, জামায়াতও সেরকম নাই। নিরাপত্তা বাহিনীকে আগে থেকেই জানতো যে জামায়াত আসলে সেভাবে মাঠে থাকবে না। না, সেই বিষয়টি আসলে নিরাপত্তা কর্মী এবং জামাত কর্মীরাই বলতে পারবে যে তাদের সঙ্গে আসলে কোনো বোঝাপড়া হয়েছিল কিনা। একটি বিষয় যে পুলিশ যেভাবে বোঝাপড়ার প্রশ্নটা আমি করছি না, মানে নিরাপত্তা বাহিনীরা এত মানে পারফেক্টলি গেস কিভাবে করলো সেটা আমি জানতে চাইছি আর কি। না, সেটি তারা অনুমানবিত্ত বা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসলে কাজটি করে থাকে। আমি বলছিলাম যে এর আগের হরতালগুলোতে আসলে হরতাল ঘোষণা হওয়ার সাথে সাথে কিন্তু মানে আগের দিন বিকেলে বা সন্ধ্যায় কিন্তু হরতাল সমর্থনকারী তাদের উপস্থিতি জানান দেয়, বিভিন্নভাবে জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটায় বা আগুন দেয়, গাড়িতে আগুন দেয়, সেরকম কিছু ঘটনা ঘটে। এবং হরতালের দিন খুব সকালবেলাতে রাজধানীর বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল করে। তো আজকের হরতাল এবং গতকালকে কিন্তু সেরকম কোনো প্রতিক্রিয়া তারা লক্ষ্য করেনি। তো পুলিশ একটা ধারণা করে নিয়েছিল হয়তো হরতালকারীরা অনেকটা আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে, তারা আজকে রাজপথে বা হরতালের সমর্থনে সেই ধরনের কোনো তৎপরতা হয়তো চালাতে পারবে না, এবং সকাল থেকে কিন্তু সেটা অনেকটা প্রমাণও হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে গতকাল বিচারক অপসারণ ক্ষমতা ফিরে পেয়েছে সংসদ ষোড়শ সংশোধনীর মাধ্যমে। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় পার্টির সংসদ সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ। আমরা কাজী ফিরোজ রশিদের কাছে জানতে চাইবো যে গতকাল সংসদে আপনি ষোড়শ সংশোধনের যে তাড়াহুড়া নিয়ে প্রশ্ন তুলেছেন, আপনি সংসদে বিলের বিপক্ষে 327টি ভোট পড়েছে, বিলের পক্ষে 327টি ভোট পড়েছে, বিপক্ষে কোনো ভোট নেই, এবং জাতীয় পার্টির পক্ষ থেকেও যেসব বিষয়ে জনমত যাচাই বাছাইয়ের কথা বলা হয়েছিল সেগুলিও পরে দিয়ে আর ভোটে পাশ করেনি। বিলটি নিয়ে জাতীয় পার্টিকে কিছুটা দ্বিমুখী অবস্থানে থাকলো জনাব কাজী ফিরোজ রশিদ। না, আসলে তা না, আমরা চেষ্টা করেছিলাম যে এই বিলটি তাড়াহুড়ি করে না করে, যেহেতু অত্যন্ত সংবেদনশীল একটি বিল, এটার সাথে জনগণের মৌলিক অধিকার জড়িত, সেই জন্য আমরা এটা যাচাই বাছাই করতে চেয়েছিলাম একটি অধিকতরভাবে। পরবর্তী সময়ে যখন সমস্ত সদস্যরা একমত হলো যে আমাদের বিলটি পাশ করতে হবে, যেহেতু আমাদের সংবিধানের 7ম ধারায় এই প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, আর জনগণের ভোটে নির্বাচিত এই সংসদ সার্বভৌম, সেই কারণেই আমরা মনে করেছি যে যেহেতু সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে, প্রধানমন্ত্রীকে ইমপিচমেন্ট করতে পারে, তাহলে জাজদের কেন পারবে না? রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে, প্রধানমন্ত্রীকে ইমপিচমেন্ট করতে পারে, তাহলে জাজদের কেন পারবে না? জনাব কাজী ফিরোজ রশিদ, এই বিষয়ে আপনার অবস্থান একদম স্পষ্ট, আপনি অনেকদিন ধরে এই বিষয়ে কথা বলে আসছেন, কিন্তু আমি যদি গতকালের কথাটা জানতে চাই যে জনমত যাচাইয়ের প্রস্তাব আপনাদের পক্ষ থেকে ছিল, স্পিকার যখন সেটি ভোটাভুটিতে দিলেন তখন আপনারা আবার সেই প্রস্তাবটি নিজেদের প্রস্তাবে নিজেরা বিরোধিতা করলেন, সেটা কি কোনো অবস্থানগত পরিবর্তনের কারণ, নাকি আপনাদের নিজস্ব উপলব্ধি সংসদে থেকে যে এটি আসলে বিরোধিতা করে কোনো লাভ হবে না সেজন্য পক্ষেই থাকি? আমাদের উপলব্ধি যে আমরা সংখ্যা তো অনেক কম, জি, আমাদের যে কথা আমরা বলেছিলাম এই কথাগুলো আমরা মনে করছি যে ভোটে দিলে আমরা পারবো না, সে কারণে আমরা আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। জনাব কাজী ফিরোজ রশিদ, কালকে আরেকটি ইন্টারেস্টিং ঘটনা ছিল যে কালকে জনাব হোসেন মোহাম্মদ এরশাদ উপস্থিত ছিলেন, জনাব হোসেন মোহাম্মদ এরশাদও এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। তাহলে কি বোঝা যায় যে জাতীয় পার্টির মধ্যে যে একটি হোসেন মোহাম্মদ এরশাদ এবং রওশন এরশাদ পক্ষ যে দ্বন্দ্বের কথা আমরা মিডিয়াতে শুনেছিলাম সেটি কি আসলে একরকম নিরসন হয়ে গেল, বা এরকম কোনো সুবাতাস জাতীয় পার্টির মধ্যে আসলো?
আমরা তাই মনে করতেছি, যেহেতু এই সংশোধনীতে দুজনই ভোট দিয়েছে এবং ঐক্যমত পোষণ করেছে, আমাদের মধ্যে আর কোনো বিভেদ আছে বলে আমরা মনে করি না। তাহলে কি আমি আপনাকে আগাম একটু অভিনন্দন জানাতে পারি যে সংসদে বিরোধী দলের উপনেতা হিসেবে আপনি থাকছেন সংসদে? সেটা নির্ভর করতেছে আমাদের স্পিকারের ডিসিশন। তবু আপনাকে একটু আমি অভিনন্দন জানিয়ে রেখে জনাব কাজী ফিরোজ রশীদ, শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে ষোড়শ সংশোধনী ভিত্তিতে বিচারক অপসারণের 3 মাসের মধ্যে যে আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় পার্টি কেমন আইন চায় এইরকম কোনো সুনির্দিষ্ট কোনো পরামর্শ কি আপনাদের আছে, নাকি এটা নিয়ে আপনারা কোনো ফোরামে ভাবছেন বা ভাববেন এরকম কিছু আছে? আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং আমাদের একটা লিখিত আমাদের কিছু প্রস্তাবনা যাবে। কারণ এই যে জাজদের অবসানের পূর্বে যে কমিটিটা হবে যারা ইনকোয়ারি করবে, আমরা সেইখানে একটি ইনকোয়ারি কমিটি করার জন্য জাজেস অ্যাপয়েন্ট ইনকোয়ারি কমিটি করার জন্য একটা প্রস্তাব থাকবে, যেখানে প্রধান বিচারপতি থাকবে, হাইকোর্টের সিনিয়র মোস্ট একজন বিচারপতি থাকবে, অ্যাটর্নি জেনারেল থাকবে, সুপ্রিম কোর্ট বারের সভাপতি থাকবে এবং সংসদ থেকে 2 জন অভিজ্ঞ সংসদ সদস্য স্পিকার প্রতিমন্ত্রী থাকবে। আমরা আশা করি যে এই ধরনের একটা কমিটি যদি জাজদের সম্পর্কে সব কিছু যাচাই বাছাই করে সংসদে আনেন, তাহলে এটা আরো বেশি সবার কাছে গ্রহণযোগ্য হবে। জনাব কাজী ফিরোজ রশীদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য জনাব কাজী ফিরোজ রশীদ। এডিটর স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। রাষ্ট্রীয় মালিকানাধীন বেশিরভাগ ব্যাংকের বর্তমান পর্ষদের মেয়াদ প্রায় শেষ দিকে। নতুন পর্ষদ ও ব্যবস্থাপনায় যোগ্য লোক নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকে একটি তালিকা করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদেরা। ব্যাংকগুলি পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ দেওয়া হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংকিং খাতে মোট সম্পদের প্রায় 26 ভাগই রাষ্ট্রীয় মালিকানাধীন 4 ব্যাংকের। এখনও বেসরকারি ব্যাংকগুলোর চেয়ে বেশি শাখা নিয়ে কাজ করছে এই ব্যাংকগুলো। তবে নানা আর্থিক কেলেঙ্কারির কারণে সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে আসে সরকারি এই ব্যাংকগুলো। আর এজন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় পরিচালনা পর্ষদকে। ঝুঁকি মূল্যায়ন না করে ঋণ দেয় প্রতি বছর মূলধন ঘাটতি দেখা দেয় এসব ব্যাংকে। অনিয়ম রোধে ব্যাংকগুলোতে দক্ষ ও সৎলোক নিয়োগের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এখন যেটা হচ্ছে রাজনৈতিক বিবেচনায় দিচ্ছে এবং ওই লোকগুলো ওই রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক প্রভুদেরকে খুশি করার জন্য চেষ্টা করছে। ওই ধরনের লোককে আনার দরকার। বাংলাদেশ ব্যাংক এখন একটু প্রোঅ্যাক্টিভ সাহস করে এগিয়ে আসা উচিত যে আমরা লিজ দিচ্ছি, সবাই সর্বসম্মুখে বাংলাদেশ বলুক যে আমরা লিজ দিয়ে, সরকার তো বলতে পারে না শুনছি না তোমার লিজ দেখবো না, সেটা অন্য জিনিস। ব্যাংকগুলোর বর্তমান পর্ষদের বেশিরভাগ পরিচালকের মেয়াদ প্রায় শেষের দিকে। এসব ব্যাংকে নতুন পর্ষদ এবং ব্যবস্থাপনা রাজনৈতিক বিবেচনায় আসবে না বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। সরকার সিদ্ধান্ত নিচ্ছেন যে এবার অধিক দক্ষতর লোক দিবেন। আমি যতদূর জানতে পেরেছি যারা দক্ষ বা অভিজ্ঞ এইসব লাইনে তাদের থেকেই থাকবে বলে আমরা মনে করি। রাজনৈতিক বিবেচনায় হয়তো এটা আসবে না। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর অনিয়ম ও জালিয়াতি রোধে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সার্চ কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে যে রাষ্ট্রীয় মালিকানাধীন বেশিরভাগ ব্যাংকের বর্তমান পর্ষদের মেয়াদ প্রায় শেষের দিকে। এখন বলা হচ্ছে যে রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যক্তিদের পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হবে, কিন্তু আমাদের সাম্প্রতিক অভিজ্ঞতা কি এটি অনেকটা সোনার পাথরবাটি মনে হয় না? মানে এটি কি সম্ভব হবে আসলে, বা দেয়া হবে কিনা, আপনি কি মনে করেন জনাব সালেউদ্দিন আহমেদ? আমি মনে করি এটা সম্ভব। রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া যায়। রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে কোনো লোকের ব্যক্তির, কিন্তু আমি মনে করি যদি কোনো সৎ, দক্ষ এবং যাদের ট্র্যাক রেকর্ড আছে যে সমস্ত ব্যক্তি, এবং দেখা যায় তাদের বিভিন্ন কার্যক্ষেত্রে যদি অত্যন্ত শক্ত ভূমিকা নিয়েছে, ন্যায়ের পক্ষে ভূমিকা নিয়েছে এবং নিজে সমশক্তের পক্ষে কথা বলেছেন যুক্তি দিয়ে, সেই সমস্ত লোক বাংলাদেশে বহু আছে। এবং এটার ব্যাপারে রাজনৈতিক মতাদর্শের উপর আমি ইসে করছি না, কিন্তু যখনই তারা পরিচালনা পর্ষদের সদস্য হবেন বা সদস্য হবেন, কোনো রকম রাজনৈতিক প্রভাব থেকে তারা প্রভাব থেকে সবসময় মুক্ত হয়, এমনকি প্রশাসনিক প্রভাব থেকে, সেই ট্র্যাক রেকর্ড এরকম লোক লাগবে আমার মনে হয়, এবং এটা খুব ডিফিকাল্ট না এটা পাওয়া।
আপনি আমাদেরকে দেয়া আপনার সাক্ষাৎকারে আপনি তাছাড়া আমার মনে হয় এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের, যেটা আমি আগেও বলেছি। জি, যে আমাদেরকে আপনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে আপনি বলেছেন যে রাজনৈতিক প্রভাবযুক্ত লোকরা যদি নিয়োগ পান তারা সবসময় তাদের রাজনৈতিক প্রভুদের স্বার্থটাই শুধু দেখেন এবং ব্যাংকের স্বার্থ সেখানে অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ হয়। তো রাজনৈতিক যারা কর্তা ব্যক্তি আছেন তারা নিয়োগ দেওয়ার সময় তো তারা নিজেদের স্বার্থই দেখতে চাইবেন, তারা কেন প্রভাবমুক্ত লোককে নিয়োগ দিবেন? এটা কি তাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে আসলে? মানে তারা তাদের তো লাভ, তাদের লোকেরা যদি এখানে বসে থাকেন। না এখন দেখুন, না এখন যারা নীতি নির্ধারক তাদের একটা সদিচ্ছা থাকতে হবে। এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো একটা বিশাল অংশ, তাদের ব্রাঞ্চ অনেক, দেশের আর্থসামাজিক উন্নয়নে এইসব ব্যাংকের অবদান অনেক, পূর্বে রেখেছে, ভবিষ্যতে রাখবে, সে কথা বিবেচনা করে তারা দেবেন না কেন? এবং আমি যেটা বলছি যে রাজনৈতিক প্রভাব মুক্ত এই জন্য যে যারাই দেবেন তারা নিজস্ব দক্ষতায়, নিজেদের সততায়, নিজেদের ট্র্যাক রেকর্ডে আসবেন, অতএব তাদের কোনো পিছটান থাকবে না। কিন্তু রাজনৈতিক বিবেচনা এমন ব্যক্তিকে যান যাদের দক্ষতা নেই, যাদের ভয় ভীতি আছে, যাদের কোনো রকম একটা এজেন্ডা থাকে, সেই সমস্ত লোককে দিলে তো স্বাভাবিকভাবেই তারা চাইবে যে তাদের যারা অ্যাপয়েন্টমেন্ট দেয় তাদেরকে তুষ্ট করতে। অতএব আমি বলছি যে যারা নিজের যোগ্যতা আসবে তারা নিশ্চয়ই আপনার তাদের কোনো পিছুটান থাকবে না, কোনো রকম আপোষ করবে না এবং কোনো রকম নিজেদের স্বার্থ দেখবেই না, এবং দেশের স্বার্থ, ব্যাংকের স্বার্থে তারা দেখবে এবং আমানতকারী স্বার্থ। জনাব সালেউদ্দিন আহমেদ, আপনি অনেকদিন ধরে বাংলাদেশ ব্যাংকের একটা প্রোঅ্যাক্টিভ রোলের কথা বলে আসছেন সব ক্ষেত্রে। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের রোলটা কি হতে পারে বা কি হওয়া সবচেয়ে সমীচীন বলে আপনি মনে করেন? আমি মনে করি এখন বাংলাদেশ ব্যাংক অত্যন্ত শক্তভাবে বলতে হবে যে সমস্ত ব্যাংক, প্রাইভেট ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এককভাবে বাংলাদেশ ব্যাংকের এক অনিয়ন্ত্রণাধীন থাকবে। এখানে যে অর্থ মন্ত্রণালয়ের যে ব্যাংকিং ডিভিশন আছে, আমার মনে হয় সেখানের কোনো নিয়ন্ত্রণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা মোটেও যুক্তিসঙ্গত নয়।